আসসালামু আলাইকুম সবাইকে। কামব্যাক মিশন থেকে আমি আসিফ ইকবাল চৌধুরী। আমি একজন হুইল চেয়ার সার্ভাইভার। আমি 10-12 বছর আমি 14 বছর কর্পোরেটে কাজ করেছি বাংলাদেশের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এবং আমার প্যাশন হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে অ্যানালাইসিস করা। তো 2014 অক্টোবরে আমার দেশের বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে অবশ্য আমি এখন একজন হুইল চেয়ার পার্সন। আমার অ্যাক্সিডেন্টের পরে আমি হুইল চেয়ারে চলে আসি, আমার স্পাইনাল কর্ড ইনজুর্ড হয়ে যায়। তো আমি ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু অ্যানালাইসিস করতে পছন্দ করি, সেহেতু এই কামব্যাক মিশন নামে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা। এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে প্রেজেন্টলি যে টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, করোনা সিচুয়েশন নিয়ে। তো এই সিচুয়েশন তো কতদিন চলবে, কিভাবে চলবে, এটা আমরা বলতে পারছি না। বাট এটা তো আলটিমেট না, আমাদেরকে কামব্যাক অবশ্যই করতে হবে। এবং এসব করার এই বিভিন্ন কামব্যাক করার জন্য আমরা আসলে ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রিতে লিডার হিসেবে কাজ করছেন, ভালো ভালো কোম্পানিতে আছেন, ইন্ডাস্ট্রিতে রিয়েল টাইম কাজ করছেন, আমরা তাদেরকে নিয়েই আসলে আমার এই কামব্যাক সেশনটা। তো আজকে আমার প্রথম সেশন, কামব্যাক সেশনের যে আমার গেস্ট, তিনি হচ্ছেন আমার খুবই পরিচিত এবং শ্রদ্ধেয় রাশেদুল রহমান ভাই। রাশেদুর রহমান ভাই চিফ অপারেটিং অফিসার, বাংলাদেশ লিফট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, প্রাণ আরএফএল গ্রুপের এগুলো সংগঠন। তো আমি এখন রাশেদ ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি। রাশেদ ভাই অনেক ব্যস্ত মানুষ, আপনি আমার এই প্রথম সেশনে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদ ভাই, আমি আপনাকে পাস করলাম, আপনি কিছু বলেন এখন, আপনার ইন্ট্রোডাকশন আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আসিফ। আসিফ অ্যাকচুয়ালি তার সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলেছে, তার পরিচিতির মধ্যে আসছে। বাট সে, আমি আমার পক্ষ থেকে বলতে চাই, সে একটা আনলিমিটেড পারসন, অ্যাটলিস্ট ইন থিঙ্কিং লেভেল। হিজ থিঙ্কিং লেভেল ইজ ভেরি হাই এবং চিন্তা ভাবনার বিষয়বস্তু খুব গভীর। আমি এটা তার সঙ্গে পরিচয়ের প্রথম থেকেই সেটা আমি দেখে আসছি। ইনফ্যাক্ট I like him very much. I like his activities also very much and respect also. আমি আমার পরিচয় আসিফ দিয়েছে, তারপর আমি একটু অ্যাড করতে চাই। আমি মোহাম্মদ রাশেদুর রহমান, প্রাণ আরএফএল গ্রুপে আজকে 13 বছর ধরে কাজ করি। তার আগে আরো দুটো কোম্পানিতে কাজ করেছি। মূলত আমি আমার শুরুটা আসলে বিজনেস লেভেল থেকে, আমি সেলসম্যান থেকে জীবন শুরু করি। তারপর ধাপে ধাপে আজকে একটা কোম্পানি দেখাশোনার দায়িত্ব পেয়েছি। প্রাণ আরএফএল গ্রুপের তিনটা কোম্পানিকে আমি হেড করি। তো এখন বিষয় হচ্ছে যে হঠাৎ করে পৃথিবী জুড়ে একটা স্থবিরতা তৈরি হয়ে গেছে। আমাদের কর্মব্যস্ত জীবন হঠাৎ করেই থেমে গেছে, এক প্রকার বলা যায়। তো আমরা এই থেমে যাওয়ার মধ্যে দিয়ে যখন আমরা থেমেই গেলাম, তখন আমরা প্রকৃতই একবার একটা পজ দিয়ে দিয়েছিলাম, যে দেখি এখন একটু চিন্তা করি যে আসলে এটা কিভাবে হইলো, কেন হইলো, বা এখন আমাদের করণীয় কি। তো প্রথম কিছুদিন আমরা লক্ষ্য করলাম যে সরকার তার লেভেল থেকে পৃথিবীর বিভিন্ন দেশ, শুধু বাংলাদেশ না, সব দেশেরই সরকার এই কোভিডটার এগেনিস্টে গিয়ে দাঁড়ালো এবং এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্বভার গ্রহণ করলো। ভাইয়া, একটু মাঝখানে আমি ইন্টারাপ্ট করি, এটাতে আমরা পরে আসি। আমরা আগে একটু আপনার যে তিনটা কোম্পানি আছে, যে তিনটা কোম্পানি আপনি ডাইরেক্টলি হেডিং করছেন, এই তিনটা কোম্পানি একটু কার্যক্রম যদি একটু, প্রাণ আরএফএল গ্রুপ তো অফকোর্স আমরা জানি, বাট আপনি যে তিনটা হেডিং করছেন এইটা নিয়ে যদি একটু হালকা করে আমাদেরকে ব্রিফিং করেন। অ্যাকচুয়ালি বিশ্বজুড়েই প্রাণ আরএফএল গ্রুপের পরিচিতি হচ্ছে এফএমসিজি নামে, তো ফাস্ট মুভিং কনজিউমার গুডস। বাট এটা হচ্ছে আমাদের ফেস। বাট এর আমরা পেছনে আরো অনেক ধরনের কাজকর্ম করি। আমরা কনস্ট্রাকশন করি, আমরা ইলেকট্রোমেকানিক্যাল ইরেকশন করি, আমরা বিল্ডিং মেইনটেনেন্স সিস্টেম বা বিএমএস যেটাকে বলি আমরা, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কাজ করি, ইত্যাদি ইত্যাদি। তো আমি যে তিনটা কোম্পানি দেখছি, এই তিনটার কাজ মূলত ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন। এর মধ্যে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এর মাধ্যমে আমরা ফায়ার সেফটি নিয়ে কাজ করি, ফায়ার ফাইটিং সিস্টেম,
ইন্টিগ্রেশন এবং ডেভেলপমেন্ট এবং এটার ইন্টেলিজেন্স গুলোকে ইন্টিগ্রেট করা। 2 নাম্বার হচ্ছে ড্রয়িং ডিজাইনও আছে এর মধ্যে। দ্বিতীয়ত আরেকটা যেটা বিএলআই বাংলাদেশ লিফট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি লিফটের বিজনেস করি, ভার্টিক্যাল ট্রান্সপোর্ট, লিফট, এসকেলেটর, এলিভেটর, এসকেলেটর, মুভিং ওয়াক ইত্যাদি ইত্যাদি। এবং আমরা যেহেতু জিনিসটা বাংলাদেশে তৈরি হয় না, আমাদেরকে অবশ্যই এটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। সেই হিসাবে আমাদের একটা চাইনিজ ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, যেটা অ্যাকচুয়ালি চাইনিজ এন্ড জার্মান ব্র্যান্ড। পাশাপাশি একটা স্প্যানিশ ব্র্যান্ড আছে, যেটা আমি চায়না জার্মান ব্র্যান্ড বললাম, এটা এসআরএইচ। আর একটা স্প্যানিশ একটা ব্র্যান্ড আছে, এটা এমপি ম্যাককর্সা। আর বিশ্ববিখ্যাত কোনে লিফট অলসো, এটারও আমরা বাংলাদেশের পরিবেশক। এরপর জেনারেটর আছে, সাবস্টেশন আছে, ফায়ার কি বলে স্ট্রিট লাইটের কাজ করি আমরা, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কাজগুলোই আমরা সাধারণত এই 3টা কোম্পানির মাধ্যমে করি। আর পিডিএল যেটা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এটা কনস্ট্রাকশনের কাজ করা হতো। কনস্ট্রাকশন সাইটটা আরেকজন সিও দেখেন, আমি শুধু মেকানিক্যাল ইরেকশন এমইপি সাইটটা দেখি। আচ্ছা, তার মানে আপনার যে ব্রিফিংটা আমরা শুনলাম আপনার 3টা কোম্পানি নিয়ে, তার মানে আপনারা কর্পোরেটেও কাজ করেন, হয়তো গভর্নমেন্ট লেভেলেও কাজ করেন, বা ইন্ডিভিজুয়াল লেভেলে, 3টা লেভেলেই বোধহয় আপনারা কাজ করেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক, কর্পোরেট, কমার্শিয়াল এন্ড গভর্নমেন্ট টেন্ডার, এগুলোতে আমরা কাজ করি। যে প্রোডাক্টটাই তো এই ধরনের। ফাইন। তাহলে ভাইয়া এবার আমরা আসি যে আপনার অ্যাক্টিভিটি বা আপনার কোম্পানির অ্যাক্টিভিটি গুলো আমরা বুঝলাম। সো এখন এই সিচুয়েশনে ডেফিনেটলি এটা তো একটা সেলস এবং মার্কেটিং রিলেটেড ইস্যুস, অফকোর্স, যেহেতু এটা আপনার ইম্পোর্ট করছেন কিছু প্রোডাক্ট, আপনারা সবই সেলস মার্কেটিং এর উপর ডিপেন্ডেন্ট। তো এখন আপনি প্রেজেন্ট কোভিড নিয়ে বা করোনা সিচুয়েশন নিয়ে আমরা যে একটা মানে একটা অসহায় সিচুয়েশনের মধ্যে চলে আসছি, এটা নিয়ে একটু আপনার প্রেজেন্ট, আপনার এক্সপিরিয়েন্স বা আমাদের সবার এক্সপিরিয়েন্সই একই, তারপরে একটু শেয়ার করেন কিভাবে অফিস করছেন, বা কিভাবে মেনটেন করছেন বাসা, কিভাবে অফিস যাচ্ছেন বা কি করছেন, এইটাই একটু বলেন। সেটা ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। ব্যাপারটা হলো যে আমরা এই কোভিড এর শুরু থেকে যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে শাটডাউন, লকডাউন, মানে ঘর থেকে আর বের হবে না, সবাই ঘরে থাকে। আমাদের কিটো ভাই এটা নিয়ে অনেক গান টান গাইছে, কিভাবে ঘরে থাকতে হবে বরিশালের ভাষায়, অত্যন্ত চমৎকার প্রেজেন্টেশন। তো সেটাকে আমরা এক ধরনের আপ্তবাক্য হিসেবে মেনে নিচ্ছিলাম যে ঘন ঘন হাত ধুইতে হবে, তারপর হচ্ছে ঘরে থাকতে হবে, এটাই। কিন্তু ঘরে থাকার তো একটা আসলে সীমাবদ্ধতা আছে, কতক্ষণ লিমিটেশনস আছে। হ্যাঁ, উইদাউট এনি অ্যাক্টিভিটিস অনলি স্টেইং হোম ইজ লাইক এট এ কন্ডেন্স সেল। তো কন্ডেন্স সেলে তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করে। এই কোভিড এর মধ্যে আমরা যখন ঘরে থাকার চেষ্টা করলাম, তখন আমরা এক প্রকার মৃত্যুর জন্য অপেক্ষা করা শুরু করলাম বলে আমার কাছে মনে হয়েছে। ফলে আমাদের কোম্পানির যিনি চেয়ারম্যান, উনি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সর্বত্রই একজন অত্যন্ত ডাইনামিক ব্যক্তি বলে মানে স্বীকৃত। উনি ওনার লিডারশিপে আমরা করলাম কি, একটা পর্যায়ে ঝাঁপায় পড়লাম মার্কেটে। কথা হচ্ছে যে সামাজিক দূরত্ব রক্ষা করে নিজের সেফটি সিকিউরিটি কে এনশিওর করে আমরা নেমে পড়লাম যে দেখি কোথায় কি হচ্ছে এটা দেখার জন্য। আমি আমার যে 3টা কোম্পানি, এই 3টা কোম্পানিতে করোনার এফেক্টটা আমি পরে বলি। হ্যাঁ, কারণ আমার এই 3টা কোম্পানি করোনা এফেক্টের বাইরে, কারণ আমার প্রোডাক্টগুলো করোনার সাথে করোনা এফেক্টের খুব একটা বেশি এফেক্টেড হয় না, কারণ এটা খুব বেশি, যেমন করোনা ছাড়াও এটা যেমন খুব বেশি বিক্রি হয় না, করোনার মধ্যে এটার বিক্রি খুব বেশি কমে যায় না, এবং এটা একটা লেংথি প্রসেস। আপনি বলতে যাচ্ছেন যে এটা খুব যে বেশি এফেক্ট আপনার বিজনেসকে করছে তা না? কারণ হলো যে আমার এমনি একটা, ফর এক্সাম্পল, একটা প্রজেক্ট আমি যদি করতে যাই, তাহলে আমাকে এটার জন্য অন্তত 3-4 মাস এটার পিছনে কাজ করতে হবে। হ্যাঁ, পেছনে কাজ করার পরে একটা পর্যায়ে এসে আমি কার্যাদেশ প্রাপ্ত হই, এবং কার্যাদেশ প্রাপ্ত হওয়ার পরে অন্তত 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগে আমার মোবিলাইজেশন করতে, তারপরে আমি অ্যাকশনে যাই। তো করোনা যেই আমাদের লকডাউন বা শাটডাউন যেটা শুরু হয়েছিল, তার আগের দিন যে ওয়ার্ক অর্ডারটা আমি পাইছি, সেই ওয়ার্ক অর্ডারটা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে এখন। আর যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে করোনার 4 মাস আগে যে ওয়ার্ক অর্ডারটা আমি
করোনার 1 মাস আগে যে ওয়ার্ক অর্ডারটা আমি পাইছি সেটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে করোনার শাটডাউনের প্রথম দিন থেকে। সেই ক্ষেত্রে একটা স্থবিরতা আসছে, যেহেতু সবাই ঘরে ছিল, সবাই বন্ধ করে গেছে, সরকার বেসরকার, মানে একেবারে সেই ভূমিহীন কৃষক থেকে মানে মন্ত্রী সচিব পর্যন্ত সবাই যেহেতু কিছুটা সময় একটা পজ দিয়েছিলেন, সুতরাং ওই সময়টা কোনো অ্যাক্টিভিটি ছিল না। তো কিন্তু এই প্রয়োজনটা এমন যে আমার প্রোডাক্টের বাজেটটা কিন্তু মানুষ তার দৈনন্দিন জীবনযাপনের বাজেটের সঙ্গে সম্পৃক্ত রাখে না। এই জায়গায় আমার একটা অ্যাডভান্টেজ আমি পেয়েছি যে যদি কেউ একটা 10 তলা বিল্ডিং করতে চান, উনি একটা লিফট কিনবেন, এই লিফটের বাজেটের সাথে তার কসমেটিক্স এর বাজেট বা তার ভাতের বাজেটের কোনো সম্পর্ক নেই, চালের বাজেটের সম্পর্ক নেই, এটা একটা আলাদা বাজেট। হ্যাঁ, এবং এই আলাদা বাজেট আলাদাভাবেই মানে এটা ব্যয় করতে হবে। সুতরাং ওই দিক দিয়ে আমি খুব একটা ক্ষতিগ্রস্ত হই নাই যেভাবে এফএমসিজি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো আছে, যখন আমার এক বন্ধু খুব মানে একদিন হাস্যরসের সঙ্গেই বললো যে তোমার কি অবস্থা, বেতন টেতন পাচ্ছ, চাকরি বাকরি চলতেছে? যে এখন পর্যন্ত পাচ্ছি, বাট এটা একটু অনিশ্চিত। বলে যে শোনো, চাকরির মধ্যে সরকারি আর ব্যবসার মধ্যে তরকারি। এক্স্যাক্টলি। তো তরকারির ব্যবসার কোনো কস্ট পাইতে দেখি নাই। আমি প্রতিদিন সকালবেলা যখন হাঁটতে যাই আমি দেখি যে যেই ভ্যানে তরকারির বিক্রেতাটা যেখানে ছিল ওখানেই আছে, ওর যে কাস্টমার ছিল তাই আছে। হ্যাঁ, শাক সবজি মাছ এটা তো আমাদেরকে লাগবে, এটা তো খেতেই হবে, এটা লাগবে, এটা লাগবে। হ্যাঁ, এই কোনো করোনা বুঝে না। হ্যাঁ, এই কোনো মানে সে কোনো এই কি বলবো এটা পজ বুঝে না। হ্যাঁ, কিন্তু যেটা ক্ষতিগ্রস্ত যে চ্যাপ্টারটা, এটা হলো যে হয়তো জামা কাপড়ের মার্কেটে অথবা কসমেটিক্স এর মার্কেটে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় একটা সমস্যা হয়ে গেছে। আমি লক্ষ্য করেছি আমার যে গার্মেন্টস সেক্টরে যে বন্ধুরা কাজ করেন তারা এফেক্টেড হয়েছেন। এবং আমি ফেসবুকে, এই হোয়াটসঅ্যাপে, তারপরে ইউটিউবে অনেক ধরনের ইউরোপ আমেরিকার অনেক ধরনের সাজেশন যেগুলো পাইছি যে ভাই H&M এর শার্ট পরা বন্ধ করো, ব্লেজার শার্টের উপরে ব্লেজার পরার দরকার নাই, এরকম এভাবে তারা খরচ কমানো শুরু করছে। আর আমাদের দেশের একটা সুবিধা হচ্ছে যে আমাদের হচ্ছে 30% আর্নিং গ্রুপের উপরে 70% লোক ডিপেন্ড করে, আর ইউরোপ আমেরিকায় হচ্ছে 100% আর্নিং গ্রুপ। তাদের ডিপেন্ডেন্সিটা কম, ডিপেন্ডেন্ট গ্রুপটা অনেক ছোট। সুতরাং ওই চাকরি যাওয়া থাকার ব্যাপারটা অনেক বেশি। আমাদের একটা পরিবারে যদি 5টা ভাই থাকে, তার মধ্যে 2জন চাকরি করে, 3জন পয়সা খায়। হ্যাঁ, সুতরাং ওই 3জনের চাকরি তো কোনোদিনই যাবে না। আর যেহেতু এই 3জনের মধ্যে 2জন, দ্যাট ইজ 40% হচ্ছে এখানে ওয়ার্কিং গ্রুপ। তো এই তারা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে, কিন্তু আলটিমেটলি আমাদের শ্রম বাজারে অনেক বড় একটা গ্যাপ আছে। যদিও আমরা জনসংখ্যায় অনেক বেশি, চাকরি কিন্তু ওইভাবে যায় নাই। যেভাবে ইউরোপ আমেরিকাতে মানুষ বেকার হয়েছে এবং হচ্ছে, বাংলাদেশে আমরা একটা 1 লক্ষ লোকের একটা গ্রুপকে আমরা পরিচালনা করি। আমরা কিন্তু বলতে গেলে কোনো মানে এই যারা কোভিড এর সময় নিজেরাই আত্মগোপন করছে, অফিসে আসে নাই, সেই কয়েকটা মানুষ বাদে কোম্পানি কিন্তু কাউকে স্যাক করে না, কোম্পানি কারো বেতন কমায় না। হ্যাঁ, আর আমরা যেহেতু এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস বানাই এবং বিক্রি করি, আমাদের সমস্যাটাও খুব বড় ছিল না। একটু তো হবেই, একটু যেদিন রোদ থাকে সেদিনের আবহাওয়া একরকম, যেদিন বৃষ্টি হয় সেদিনের আবহাওয়া একরকম। বৃষ্টির দিন এমনিতেই মানুষ কম বের হয় বাসা থেকে, আবার যেদিন মানে বসন্ত দিন সেদিন সবাই হলুদ শাড়ি পরেও তো মানে অকারণেই বাসা থেকে বের হয়, সে পার্থক্যটুকু তো থাকবেই। হ্যাঁ, তো সেইটুকু পার্থক্যই আমরা এখানে লক্ষ্য করছি। আর আমাদের দেশ 16 কোটি 18 কোটি জনসংখ্যার দেশ, এখানে প্রয়োজন মানুষের জীবনের মানে কি বলবো, জীবনের ভয়ের থেকেও, প্রাণের ভয়ের থেকেও এখানে ক্ষুধার আক্রমণটা অনেক জোরালো। সুতরাং ক্ষুধা নিবারণ করতে গেলে যে দেখছি যে যারা একদম দিনমজুর বা আমাদের রিক্সাজীবী শ্রমজীবী ভাই বোনেরা, তাদের কাছে দেখা যাচ্ছে যে করোনা নিয়ে তারা তেমন বেশি চিন্তিতই না, বা যা ইসলাম বা বস্তিতে যারা থাকছে তারা ততটা পাত্তাই দিচ্ছে না, বা তাদের ইমিউন সিস্টেমটা হয়তো এমন ভাবে গ্রো হয়ে গেছে যেটা হয়তো কিছুটা আসলেই জিনিসটা কিন্তু একটু লক্ষণীয়। যে যেটা কিছুদিন আগে ইয়াতেও পড়লাম, আমি একটা সোশ্যাল মিডিয়াতে পড়লাম যে ঢাকার স্লাম এরিয়াতে করোনার এফেক্টের রেশিওটা অনেক কম। এখন তো বিভিন্ন বড় বড় মেডিকেল অর্গানাইজেশন থেকে যে সমস্ত সাজেশন আসতেছে তাতে করে বলা হচ্ছে যে
এটা অনেকটা সাইকোলজির উপরেও ডিপেন্ড করে। আপনি একে কতটুকু পাত্তা দিচ্ছেন, কতটুকু ভয় পাচ্ছেন, কতটুকু এর থেকে আপনি দূরে থাকতে চাচ্ছেন, এগুলোর উপরেও কিন্তু করোনা ভাইরাসের আচরণ আপনার সঙ্গে এটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, যেমন আমরা লক্ষ্য করলাম যে ইসলামে কিন্তু এই ইসলামের কথা বাদ দিই, আমরা রোহিঙ্গা শিবিরের কথাই বলি না কেন, রোহিঙ্গার যে শরণার্থী শিবির যেখানে 15 লক্ষ লোক কনসেন্ট্রেটেডলি ওখানে যারা বসবাস করেন, হ্যাঁ, তাদের মধ্যে অ্যাফেকশনের হার কিন্তু মানে এলিট সোসাইটির থেকে কম। আমরা শুনছি যে, সত্য মিথ্যা জানি না, সৌদি রাজ পরিবারের নাকি 150 জন একসঙ্গে আক্রান্ত হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের রোহিঙ্গা শিবিরে কিন্তু 150 জনের খবর পাওয়া যায়নি। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আমরা এটাকে ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী আসছে, তো মহামারীর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মানে ঘরের ভিতরে বসবাস করে তো আসলে জীবনযাপন করা যাবে না। শেষ পর্যন্ত আমাদেরকে এটাকে জয় করে এগিয়ে যেতে হবে। এবং আমরা বাঙালিদেরকে দেখছি যে লকডাউনের সময় শান্তি রক্ষা কি বলবো, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার ভয়টা তারা করোনার থেকে বেশি পাইছে। যেই রোডে আর্মি ছিল, যে রোডে পুলিশ ছিল, সেখানে কিন্তু মুভমেন্ট কম, বাট তারা কিন্তু করোনাকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে আইন শৃঙ্খলাকে। এবং আসলেই আইন শৃঙ্খলা তাদেরকে যতটুকু দমন করতে পারছে, করোনা আমাদেরকে ততটুকু দমন করতে পারে না। আমরা কিন্তু বের হয়েছি। এখন আমার কোম্পানির কথা বলি, যে আমাদের কোম্পানি শুরু থেকেই আমরা খুবই অ্যাগ্রেসিভ খেলেছি। আমরা মার্কেটে ছিলাম এবং স্বতঃস্ফূর্ত ভাবে, এটা কিন্তু কোনো জোর জুলুমের ব্যাপার নাই। কারণ আমাদের বিক্রয় প্রতিনিধি যে বাহিনী আছে, এটা প্রায় কোম্পানির 50 লক্ষ 1 লক্ষ লোকের মধ্যে প্রায় 30,000 লোক হচ্ছে সেলসের মানুষ। হ্যাঁ, এবং সেলসের একটা মেকানিজম আছে। আপনার যে 3টে অর্গানাইজেশন ভাই আপনি দেখছেন, এই 3টাতে সেলসে কিরকম পরিমাণে সেলসম্যান আছেন, কাজ করছেন? আচ্ছা, আমার এখানে সেলসম্যানের সংখ্যা কম। যারা ফিল্ডে থাকছেন আর কি। হ্যাঁ, আমার এখানে যারা ফিল্ডে থাকে তাদের সংখ্যা কম। আমার একটা টেন্ডার বাহিনী আছে, তারা নির্দিষ্ট এলাকায় চলাফেরা করে, হ্যাঁ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করে। এখানে 20 জনের মতো লোক আছে। আর যারা এমনি জেনারেল মার্কেটে মুভ করে, সেখানে 50 জনের মতো লোক আছে। আর অন্যান্য আইটেম সব মিলে হয়তো 70-80 জন আমার সেলসম্যান। তা এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা সমানুপাতিক বিপরীতানুপাতিক ব্যাপার আছে। আমাদের যারা মার্কেট সেলসম্যান, তারা কিন্তু মার্কেটে গেছে, তাদেরকে মার্কেটে যাইতে হয়েছে, কারণ দোকানদাররা দোকান খুলছে। সো আমার পাইপের সেলসম্যান, আমাদের কোম্পানির পাইপের সেলসম্যান, আমাদের চানাচুরের সেলসম্যান, আমাদের বিস্কিটের সেলসম্যান, আমাদের তারা কিন্তু যেহেতু দোকান খুলছে, সুতরাং তারা দোকানে দোকানে তাদেরকে ডিও কালেকশন করতে হয়েছে। কিন্তু আমার বাহিনীটার আচরণটা একটু অন্যরকম। তাদের আবার সবকিছু বন্ধ ছিল। যেমন আমাদের যে গভর্নমেন্ট সেলস টিম, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর মধ্যে অফিসে আসেন না, দপ্তরগুলো বন্ধ ছিল। এবং যেহেতু এটাকে সাধারণ ছুটি চলছিল, সাধারণ ছুটিকালীন সময় তো কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা যায় না, কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। ওই সময় অ্যাক্টিভিটি করা মানেই হচ্ছে যে জেনারেল যে হলিডে যেটা ঘোষণা করা হয়েছে, সেটার বিরুদ্ধে দাঁড়ানো। সুতরাং আমাদের ওভাবে কাজ করতে হয়নি, আমাদের ওই বাহিনীটা ওভাবে কাজ করতে পারে না। আরেকটা যেটা প্রাইভেট সেলস করে থাকে, তারাও মোটামুটি, তাদেরকেও বাইরে যেতে হয় না, ওভার ফোনে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম জুম, তারপর এই কি বলে টিম, এইসবের মাধ্যমে মিটিং করে কিন্তু তারা তাদের সেলস গুলো এক্সিকিউট করেছে। ভার্চুয়ালি যেভাবে এখন সবাই আমরা চেষ্টা করতেছি আর কি। ভাই আরেকটা জিনিস, সেটা আমরা আজ থেকে 3 মাস আগে শুরু করেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু ফোকাস করি। যেমন আমি নিজেও একজন সেলসম্যান হিসেবে কাজ করেছি সারাটা জীবন। এই সিচুয়েশনে হোয়াটএভার, যেটা যদিও আপনি বললেন যে আপনার বিজনেস খুব বেশি একটা এফেক্ট হচ্ছে না, কিন্তু তারপরও কি ইয়ারলি টার্গেট, যেটা আমরা বছর শুরুতে ফিক্স করি ইয়ারলি টার্গেট, এটাকে কিভাবে আমরা মিট আপ করবো, সো এটাতে কতটুকু হ্যাম্পার হবে, বা নাকি একদমই হবে না বলে আপনি মনে করছেন? আপনার সেলস ইয়ারলি টার্গেট, বা যেটা ডেফিনিটলি একটা তো টার্গেট বেস কাজ করি আমরা। হ্যাঁ, টার্গেট বেস কাজ করি। তো সেক্ষেত্রে আমার টার্গেটে একটু ঝামেলা তো হবেই, কারণ যেই ফান্ডটা মানুষ লাক্সারিতে ব্যবহার করতো, অথবা মানুষ মানে সেকেন্ড লেভেলের এসেনশিয়ালিটিতে ইউজ করতো, সেই ফান্ডটা ডাইভার্ট হয়ে গেছে। এনিহাউ গভর্নমেন্টেরও সেই ফান্ড ডাইভার্ট হয়ে গেছে। কোভিডের জন্য গভর্নমেন্টকে অনেক বড় বড় বাজেট করতে হয়েছে, যেগুলো উন্নয়ন বাজেট থেকে কেটেই করতে হবে, আলটিমেটলি টাকা আর কোত্থেকে আসবে। হ্যাঁ, সুতরাং সেখানে একটা ঘাটতি হবে। আর প্রাইভেটের কথা যদি বলি, প্রাইভেটেও একটা ঘাটতি হচ্ছে, কারণ যারা
বাড়িঘর করতো, যারা লিফট কিনবে, জেনারেটর কিনবে। মোবাইলটা কি আপনার মোবাইলটা বোধহয় একটু ঘুরে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। যারা বাড়িঘর বানাচ্ছে বা যারা লিফট কিনবে, জেনারেটর কিনবে, সাবস্টেশন লাগাবে, তারাও একটা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে। টাকা কম নাই, মানে টাকা খরচ করার টাকা আছে, কিন্তু এটাকে তারা একটা সেফ জোনে রেখে চলছে। কারণ আজকে আমি যদি একটা লিফট ক্রয় করি, তো আগামী দিন আমার চাল কেনার টাকা শর্ট পড়বে কিনা, সেরকম একটা কনফিউশন তো মানুষের মধ্যে থাকেই। হ্যাঁ, সেই কারণে হয়তো যেটা হয়তো সেকেন্ড লেভেলের এসেনশিয়ালিটি বললাম, সেটাকে একটু কম প্রায়োরিটি দেওয়ার ফলে একটা সমস্যা আমার সেক্টরে হবে। সেটা হয়তো আমি এখন বুঝবো না, এটা বুঝবো আরো 3-4 মাস পর। তবে এটা খুব বেশি না, এটা হয়তো 10-15% এখানে ডেভিয়েট হতে পারে আর কি আমার বাজেটের সঙ্গে। 10-15, নট মোর দেন। আচ্ছা, 10-15 হলে তাও তো আলহামদুলিল্লাহ ইজ নট টু মাচ। যতটুকু বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যত খারাপভাবে এর এফেক্টটা দেখা দিচ্ছে, হয়তো আপনার এই ইন্ডাস্ট্রিতে অতটুকু হবে না, এটা বেশ ভালো। ভাইয়া, আরেকটা জিনিস, সে আপনার প্রোডাক্টের অনেকটাই ইম্পোর্ট বেসড। এই করোনার কারণে তো হয়তো চায়না থেকে আপনার অনেক প্রোডাক্ট আসে বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আপনারা ইম্পোর্ট করেন। সো এই ইউরোপিয়ান কান্ট্রি বা চায়না থেকেই তো এই করোনা বা কোভিডটা শুরু হলো। সো এটার কারণে কি আপনার ইম্পোর্টে কোনো সমস্যা হয়েছে বা সাপ্লাই চেইনে কি কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন? সাপ্লাই চেইনে একটা ছোটখাটো প্রবলেম হচ্ছে একেবারে, তারা সেটা চায়নাকে দিয়ে হচ্ছে প্রথম দিকে, এখন ঠিক হয়ে গেছে। আর ইউরোপকে নিয়ে হচ্ছে, কারণ ইউরোপিয়ানরা অনেক বেশি সতর্ক। মানে তারা একটা হলিডেকে যতটা সিরিয়াসলি পালন করে, তারা একটা লকডাউনকে যতটা সিরিয়াসলি দেখে, চায়না বা ইন্ডিয়া এখনো ওই লেভেলে যায় না। হ্যাঁ, মানে তাদের কাছে এখনো কিন্তু জীবিকার প্রায়োরিটি জীবনের থেকে বেশি। কিন্তু ইউরোপের কাছে কিন্তু জীবনটাই প্রধান। হ্যাঁ, কারণ তাদের জীবিকার ভার সরকার গ্রহণ করে। সুতরাং ওই আমরা কিছু জার্মান শিপমেন্ট, কিছু স্প্যানিশ শিপমেন্ট, এগুলো কিছুটা ডিলে হয়ে গেছে। হ্যাঁ, বাট চলতেছে, একটু স্লো হয়ে গেছিল মাঝখানে, এখন আবার এটা ঠিক হয়ে গেছে। এই মানে সাপ্লাই চেইন নিয়ে তেমন কোনো সমস্যা এখন নাই। বাট আমাদের কিছু ছোট ছোট ভেন্ডর যারা ছিল চাইনিজ, এদের আমরা রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, একটা দীর্ঘ লকডাউনে আমার মনে হয় যে আমাদের দেশে যেরকম ছোট ছোট অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওরকম কিছু একটা হয়েছে। হ্যাঁ, বাট দে আর নট রিকগনাইজিং দিস থিংস। মেল টেল দিলে তারা রেসপন্স করে, কিন্তু আসলে কাজ করতে পারছে না। তো ক্যাপিটাল ক্রাইসিস হতে পারে, অথবা তাদের লোকজন যারা কাজ করবে তারা হয়তো অফিসে আসতেছে না, এরকম হতে পারে। মানে তাদের রেসপন্সটা স্লো, দু একটা জায়গায় একেবারে জিরো। বাট বড় কোম্পানি যাদের সঙ্গে আমরা কাজ করি, তারা এই একটু ধৈর্য ধরো, দু একটা দিন সময় লাগবে বেশি, আমাদের ওয়ার্কার কমে গেছে, এই সমস্ত বলে 1 মাসের মতো একটা গ্যাপ আমরা পাইছিলাম। বাট নাও ইট হ্যাজ বিন ফুলফিলড। রাইট। আরএফএল গ্রুপ সম্বন্ধে মার্কেটে যেটা আমরা জানি বা শুনি, যে আরএফএল আর এমন কোনো প্রোডাক্ট লাইন নাই যেটা হয়তো আরএফএল করছে না বা আরএফএল করে না। সো উইচ ইজ গুড। আরএফএল আমাদের দেশীয় কোম্পানি হিসেবে অনেক স্বাবলম্বী বা অনেক দূর অনেক কিছু নিয়ে কাজ করছে। তো আপনার কি আপনার কোম্পানির বা আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, আপনার কি কোনো ধরনের, যদিও সিচুয়েশনটা আসলে অনেক প্ল্যান থাকলেও সিচুয়েশনটা প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য রাইট সিচুয়েশন না, যেটা আপনি বললেন হয়তো 3-4 মাস সময় লাগবে, বাট এ ধরনের কি কোনো আপকামিং কোনো বড় প্রজেক্ট বা ফিউচার কোনো প্রসপেক্ট আপনাদের কাছে আছে বা ছিল, যেটা নিয়ে এই করোনার কারণে আপনারা অনেক বেশি এফেক্টেড হয়ে গেলেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে এই আরএফএল সবই করতেছে, তারপর হচ্ছে সব ব্যবসা করতেছে, এটা একটা প্রতিধ্বনি আমরা সবখানে গেলেই পাই। একটা কাস্টমারের কাছে গেলেও কাস্টমার বলে আপনারা তো সব করতেছেন। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি, আপনি কি এটা নেগেটিভলি বললেন না পজিটিভলি বললেন? তো অনেক সময় কাস্টমার বলে, না আমি পজিটিভলি বলছি। আমরা পজিটিভলি বলি। হ্যাঁ, হ্যাঁ। তো যারা নেগেটিভলি বলে তাদের সঙ্গে বেশ কিছু কথাবার্তা হয় আমার, যেটা যদি তুমি পজিটিভ বলে থাকো তাহলে আবার এসব বলার দরকার নাই। বাট হ্যাঁ, কথা হচ্ছে যে ব্যবসা একটা মানে লাভজনক ব্যবসা তো হালাল। হ্যাঁ, এর কোনো নিষেধ তো নাই। হ্যাঁ, একটা সময় ছিল এই বাংলাদেশে যে বাংলা বাংলা মানে মানে বাংলা ভাষাভাষী অঞ্চলটাতে একটা প্রবলেম এক সময় ছিল যে ঘোষ বাড়িতে শুধু মিষ্টি তৈরি হবে, কামারের ছেলে কামারি হবে, কুমোরের ছেলে কুমোর হবে, তারা অন্য কোনো লাভজনক ব্যবসা দেখাটা তাদের বংশের গৌরবের জন্য হুমকি বলে মনে করত। হ্যাঁ,
চৌধুরী বংশের লোকেরা জুতোর ব্যবসা করবে না, এটাই তো স্বাভাবিক। মানে জুতোর ব্যবসা মানে মুচির ব্যবসা, বাট নাও জি জুতার জি ব্যবসা মানে হচ্ছে কিন্তু জুতার ব্যবসা কিন্তু মুচির ব্যবসা না, জুতা ইজ এ ইন্ডাস্ট্রি। এবং যদি লাভজনক হয়ে থাকে, এবং বাংলাদেশের জুতা যেহেতু এক্সপোর্ট হয়, বাংলাদেশের জুতার যেহেতু ডিমান্ড আছে দেশের বাইরে, বাংলাদেশের কাপড়ের যেহেতু কাপড়ের ব্যবসা তো একসময় মানুষ বলতো যে দর্জির কাজ। হ্যাঁ, বাট আমি কি আজকের যারা প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী তারা কি দর্জি নাকি? হ্যাঁ, তারা শিল্পপতি। হ্যাঁ, এবং এটা একটা শিল্প, এবং এই ব্যবসার মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। ইনফ্যাক্ট আমাদেরও একটা গার্মেন্টস সেক্টর আছে, চরকা টেক্সটাইল নাম। হ্যাঁ, সেখানে গেঞ্জি টেঞ্জি ইত্যাদি তৈরি হয়। তো এখন কথা আরএফএল হলো এর যেখানে গার্মেন্টসও আছে লাভ নাকি? আছে। আরএফএল এর হ্যাঁ, গার্মেন্টসও আছে নাকি? এটা অবশ্য আরএফএল আমি এর জানতাম না, না। এটা প্রাণের আন্ডারে চলে, এটা প্রাণের আন্ডারে চলে, চরকা টেক্সটাইল। হ্যাঁ, এবং আচ্ছা আচ্ছা আমাদের একটা ব্র্যান্ড নেমও আছে, এটা হলো উইনার। বাজারে এটা জামা কাপড় পাওয়া যায়, যেরকম সেইলর, যেরকম রেড, সেরকম জি উইনারও কিন্তু একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো আহ, এখন কথা হলো যেখানে লাভ আছে সেখানে ব্যবসায়ী যাবে না কেন? ব্যবসা ব্যবসার মাধ্যমে যদি অর্গানাইজেশন বড় হয়, ব্যবসার মাধ্যমে যদি ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়, ব্যবসার মাধ্যমে যদি বেকারত্ব নির্মূল করা সম্ভব হয়ে থাকে, ব্যবসার মাধ্যমে যদি একটা বিশাল জনগোষ্ঠীর আত্মসম্মান বৃদ্ধি হয়ে থাকে, তাহলে তো সে কাজটা অন্যায় নয়। আমি তো ডাইভার্সিফাই করতেই পারি। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিরা একটু স্লোলি ডাইভার্সিফাই করে, আমরা একটু ফাস্টলি ডাইভার্সিফাই করি। এই হচ্ছে পার্থক্য। এবং আমরা আমরা যে সমস্ত সেক্টরে আছি, সেই সমস্ত সেক্টরে কিন্তু মানে যারা দুর্বল কম্পিটিটর, যারা অর্গানাইজড নয়, যারা প্রফেশনাল নয়, তারাই কেবলমাত্র ঝরে পড়তেছে। কিন্তু যারা প্রফেশনাল তারা কিন্তু কম্পিট করে এই প্রফেশনালিজম এবং স্কিল এবং এক্সপার্টিজ এবং কম্পিটেন্সি এগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু কম্পিটিশন, যেহেতু যখন একটা বড় কোম্পানি কম্পিটিশন আসবে, তখন তাকে ফেস করতে গেলে আলটিমেটলি দক্ষতা বৃদ্ধি করতে হবে অন্যজনের। হ্যাঁ, সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে আমরা তো ভলিউম ওরিয়েন্টেড কোম্পানি, প্রাইস ওরিয়েন্টেড কোম্পানি না, প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি না। ফলে আমরা কিন্তু 16 কোটি লোকের জন্য আমরা কাজ করি। আমরা কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী পেশার লোকের জন্য কাজ করি না, যে আমার প্রোডাক্টটা গুলশান এরিয়ায় বিক্রি হবে, আমার প্রোডাক্টটা খুলশি এরিয়ায় বিক্রি হবে, এরকম না। আমার প্রোডাক্টটা হচ্ছে একদম থানা লেভেলের সাধারণ মানুষ পর্যন্ত, যেই জুসটা আমার আমেরিকার মানুষ খায়, প্রাণের যে জুসটা, প্রাণের সেই জুসটাই কিন্তু চৌধুরীর মানুষও খাচ্ছে। হ্যাঁ, টেস্টের কিছু পার্থক্য থাকতে পারে, বাট কোয়ালিটি, কমপ্লায়েন্স অফ এভরিথিং ইজ সেম। যে পাইপটা ঢাকার মানুষ ব্যবহার করে, সেই পাইপটাই কিন্তু গঙ্গাচরের মানুষ ব্যবহার করতেছে। হ্যাঁ, সো আমাকে কম্পিট করতে গেলে ভাই, আপনি যদি মার্কেটে থাকেন, তাহলে আপনাকে কিন্তু দক্ষ হয়ে আসতে হবে, আপনাকে কিন্তু প্রাইসে দক্ষ হতে হবে, আপনাকে কোয়ালিটিতে পারফেক্ট হতে হবে, তবেই আপনি আমাকে কম্পিট করতে পারবেন, এবং করতেছেও তাই। আরএফএল এর পাশাপাশি আরএফএল পাইপ বানায়, এবং ধরেন আমাদের যে পাইপের যে কনজামশন সেটা অনেক হাই, বাট তারপরেও লিরা, তারপরেও ন্যাশনাল পলিমার, হ্যাঁ, তারপরেও নতুন কোম্পানি হাতিম, তারা কিন্তু আসতেছে, করতেছে, বিকজ দে আর কামিং উইথ কম্পিটেন্সি, দে আর কামিং উইথ প্রফেশনালিজম। বাট যারা যারা ওই যে সরকারের রাস্তার পাশে, আমি রংপুরে যখন আমি আগে দেখছি যে ড্রেনের উপরে আহ, ওই পৌরসভার যে বড় ড্রেন, হ্যাঁ, শ্যামাসুন্দরী খালের পাশে দিয়ে, বা শ্যামাসুন্দরী খাল দখল করে যারা ফ্যাক্টরি বানাইছে, দে আর এলিমিনেটেড। হ্যাঁ, বাট যারা ফর্মালি ইন্ডাস্ট্রি করেছে, দে আর মানে দে হ্যাভ বিন উইন। সো এখানে আমাদেরকে একটা কৃতিত্ব কিন্তু দিতে হবে। হুম, মানে এটাও কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল কর্পোরেট অফকোর্স রেসপন্সিবিলিটি আমাদের। অফকোর্স এত এত জনগোষ্ঠীর একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, হুইচ ইজ অ্যান অ্যামেজিং। আরেকটা হুম এই রিলেটেড কোশ্চেন করব, সেটা হচ্ছে যে ডু ইউ নট থিঙ্ক যে প্রোডাক্ট লাইন আপ যদি আপনার এত বেশি বেড়ে যায়, সো ইউ হুম ক্যান কনসেন্ট্রেট, বা আপনি কি প্রপারলি কনসেন্ট্রেট করা যায়? সে একটা কোম্পানির যদি সে 40 টাইপের ব্যবসা থাকে, বা 30 বা হুম 35 টাইপের ব্যবসা থাকে, কতটুক কনসেন্ট্রেশন এবং কতটুক প্রপারলি জিনিসটাকে করা যায় বলে হ্যাঁ, একটু হালকা আপনার ওপিনিয়ন শেয়ার করেন। আমি যদি সত্য কথা বলি, তাহলে আমি তো ছোট মানুষ ভাই, একটা কোম্পানিতে চাকরি করি, অনেক শিল্পপতি কিন্তু মনক্ষুণ্ণ হবেন যদি আমার এই কথাটা শুনেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে কনসেন্ট্রেট তো চকলেটের জন্য তো আমি কনসেন্ট্রেট করছি না, বা পাইপের জন্য তো আমি আমার আমার কোনো কনসেন্ট্রেশন ওখানে দিতে হচ্ছে না। আমার মতো আরেকজন ভদ্রলোক আছেন যার কাজ হলো শুধু পাইপ বানানো। আমার মতো আরেকজন লোক আছেন যার কাজ হচ্ছে শুধুমাত্র চকলেট বানানো, চানাচুর বানানো, বিস্কিট বানানো। হ্যাঁ, সো ইন এভরি লাইন someone is responsible, who is who own this his job, and trying to develop every day, and just guideline from the management. Management means আমাদের ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান,
তাদের গাইডলাইন নিয়ে প্রত্যেককেই কিন্তু নিজের মতো করে তার কাজটা করতেছে, এবং ওনারা কিন্তু শুধু ফলো করছেন যে উনি ভালো করছেন না খারাপ করছেন। হ্যাঁ, সো who is responsible for something, he has to be concentrated. This is our policy. কথা হচ্ছে আমাদের তো লোকের অভাব নাই। 18 কোটি লোকের মধ্যে আমি যদি 18 কোটি লাইন তৈরি করি, তো 18 কোটি লোককে আমি একটা একটা করে লাইন দিব, and they will be responsible for their own line. হ্যাঁ, এবং তার রুচি, তার ডেভেলপমেন্ট, তার ক্যারিয়ার কিন্তু ওটার উপরে ডিপেন্ড করতেছে। আমাদের প্রাণে ময়মনসিংহ এগ্রিকালচার অথবা মানে যারা কাজ করে ময়মনসিংহ এগ্রিকালচার থেকে অথবা শেরেবাংলা এগ্রিকালচার থেকে অথবা হাজি দানিশ থেকে তারা আসছে মোস্টলি। অনেক এমনি এমনি কি বলবো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও আছেন, এখানে সমস্যা নাই। বাট যেহেতু খাদ্যদ্রব্যের ব্যাপার, তো সুতরাং ওই লেভেলের লোকজন কাজ করে, তারা খাদ্য খুব ভালো বুঝে, তারা তাদের ফুল কনসেন্ট্রেশন নিয়ে কিন্তু জুস চানাচুর ইত্যাদি বানাচ্ছে। আবার আমাদের পাইপলাইনের কথা বলি, আমাদের পাইপ কোম্পানির যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর এখন, উনি কিন্তু তার জীবনের শুরুটা পাইপ দিয়েই করেছেন এবং তার জীবনের শেষটাও পাইপ দিয়েই হবে বলে আমার ধারণা। কারণ হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ মোস্ট অফ, মানে তার বয়স যদি এখন 42 হয়ে থাকে, তার মধ্যে অলমোস্ট 22 বছরই উনি শুধু পাইপের উপরে কাজ করেছেন। তো পাইপের উন্নতি যদি আনতে চান, সেটা আমার চেয়ারম্যান পারবেন না, এটা কিন্তু উনি পারবেন। হ্যাঁ, এবং ওনাকে ওভাবেই রেসপন্সিবল করা আছে। আজকে লিফটের ব্যবসা, এটা তো আমার ম্যানেজিং ডিরেক্টর লিফট যতটুকু বুঝে, অ্যাজ ইঞ্জিনিয়ার আমি তার থেকে অনেক ভালো বুঝি। অ্যাজ এ মার্কেটিয়ার কিভাবে বিক্রি করতে হবে সেটা আমি তার থেকে অনেক ভালো বুঝি। মানে আমি দাবি করতে পারি, পদাধিকার বলে নয়, হ্যাঁ, আমার কাজের পজিশন বলে। সো এই কনসেন্ট্রেশনের বিষয়টা আসলে মানে তেমন বড় ইস্যু না আমাদের কাছে। প্রত্যেকেই আলাদা আলাদা করে কনসেন্ট্রেট করছেন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ওনার সাইড বা যারা মালিক পক্ষ, তারা বার্ডস আই ভিউ থেকে জিনিসগুলোকে দেখবে, আর রাইট ম্যান ফর দ্য রাইট জব, যদি রাইট ম্যান যদি জায়গা মতো প্লেস করা থাকে, তাহলে তো তারাই জিনিসটাকে পরিচালনা করবে, হুইচ ইজ রাইট, দিস ইজ দ্য রাইট। তো একটা কথা আমি একটু অ্যাড করি। একদিন একটা মিটিং এ কথা বলতে বলতে আমার চেয়ারম্যান সাহেবকে একটা বিদেশি পার্টি, প্রায় এটা কি সম্ভবত অ্যাঙ্গোলা বা এই ধরনের কোথাও থেকে একজন ফোন করছেন। তো সেই রকম অনেক প্রোডাক্ট লাইন দেখেও বলছে যে মানে তাহলে হাউ আই ক্যান বি শিওর দ্যাট ইউ আর ফোকাসিং ইন অল বিজনেস। তো চেয়ারম্যান বলছেন যে আমি তো আই ডোন্ট ফোকাস, হ্যাঁ, আই জাস্ট এপিটাইট মাই পিপল টু বি ফোকাসড। এটাই তার বক্তব্য ছিল, হ্যাঁ, যে আই জাস্ট এপিটাইট দেম, হ্যাঁ, এবং ইফ হি ফিলস হাঙ্গার হি রানস, নো প্রবলেম। ফ্যান্টাস্টিক। আজকে আর বেশিক্ষণ সময় নিব না ভাইয়া, যদিও আপনি অফিস করে আসছেন, তারপরও আজকের যদিও এটা আমার প্রথম সেশন ছিল, লাস্টলি যেটা বলবো যে আপনি নিজেও একদম খুব কোর লেভেল থেকে ইন্ডাস্ট্রিতে আছেন, কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং এখন একটা বড় পর্যায়ে আপনি পজিশন হোল্ড করছেন, একটা অনেক রেসপন্সিবল পজিশন হোল্ড করছেন, এবং একটা দেশের আমাদের অন্যতম নামকরা কোম্পানিতে আপনি আছেন। তো আপনি জাস্ট আপনার একটা জাস্ট কম্বাইন্ডলি ইন জেনারেল আপনি একটা সাজেশন দেন যে এই ধরনের সিচুয়েশনটা, আমরা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করছি, নট অনলি আপনার টাইপের ব্যবসা, সব টাইপেরই বিজনেস, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, তারপর অটোমোবাইল সেক্টর, এফএমসিজি, সার্ভিস ইন্ডাস্ট্রি, তো সব মানে সবকিছুর উদ্দেশ্যে আপনি জাস্ট আপনার একটা ইন জেনারেল সার্ভাইবিলিটি, যেটা আমরা বলছি যে অ্যাডভাইস, কামব্যাক থিওরি, মানে আমার অনুষ্ঠানটার আমার প্রোগ্রামটার ইয়ে ছিল কামব্যাক মিশন, আমরা কিভাবে কামব্যাক করব। তো এই সম্বন্ধে আপনি জাস্ট কিছু বলেন এখন, যে আমরা এটাই হয়তো আমাদের লাস্ট আপনাকে আমার কোশ্চেন বা আপনার ডিসকাশন, যে কামব্যাকটা আমরা আসলে কিভাবে করতে পারি, এটা আপনি একটু বলেন। ধন্যবাদ। ফর দ্য অল ইন্ডাস্ট্রি এন্ড দ্য ইন জেনারেল সেক্টরস। হ্যাঁ, ইন জেনারেল মানে এই সমাজের একজন মানুষ, একটা ওয়ান ইউনিট অফ এ সোসাইটি হিসেবে আমার যেটা মনে হয় আর কি, কোনো কোম্পানির সিও বা মানে অথরিটি হিসেবে নয়। সেদিন আমার এক বন্ধু বলতেছিল যে আচ্ছা, এরকম করে মাস্ক পরে পিপি পরে আমরা কতদিন চলবো? তাই বললাম যে তাহলে আসলে একটা কাজ করি, হ্যাঁ, আমরা একটা কাজ করি, মানে সামাজিক দূরত্ব বজায় রেখে, মানে বাসায় গিয়াই কাপড় চোপড় ধুতে হয়, গোসল করতে হয়, নানান রকমের, মানে যেগুলো আমাদেরকে আগে করতে হয় নাই, এরকম একটা নতুন জীবন যাপন আমরা এখন করতেছি। এখন তার কথা হলো যে মানে বেশিরভাগ মানুষই চিন্তা করতেছে কি, যে আবার পরিস্থিতি আগের মতো হবে। হ্যাঁ, এই আগের মতো কবে হবে সেটার অপেক্ষায় অনেকেই আছেন, কিন্তু আসলে আগের মতো হয় না। আমরা সবাই আছি। হ্যাঁ, আগের মতো হবে না। হ্যাঁ,
71 সালের 25শে মার্চের আগের যে পজিশন ছিল, হ্যাঁ, 17ই ডিসেম্বরের পজিশন কিন্তু একরকম ছিল না। দ্যাট ওয়াজ এ ওয়ার। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবী যেমন ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু আর তেমন নাই। অনেক মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে, অনেক প্র্যাকটিস ধ্বংস হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সাহিত্যের সংস্কৃতিতে অনেক নতুন নতুন পরিবর্তন আসছে, অনেক নতুন নতুন কথাবার্তা আমরা শুনতে পাইছি। হ্যাঁ, আমরা কি মানে কনসেন্ট্রেশন ক্যাম্প এই জিনিসটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল নাকি? ছিল না, পরে আসছে, এবং এটা এখন আমাদের প্রবাদ বাক্যের মধ্যেও কিন্তু ঢুকে গেছে। সো যে কোনো একটা মানে ডিসঅর্ডার যখন সংগঠিত হয়, তারপরে কিন্তু সবকিছু আবার আগের মতো হয় না। নতুন করেই আমাদেরকে, নতুন ভাবেই আমাদেরকে আবার কাম ব্যাক করতে হবে, স্বাভাবিক জীবনে আসতে হবে, স্বাভাবিক জীবনটা একটু পরিবর্তিত হবে, এটাই আমার বিশ্বাস। তো এখন যেটা হচ্ছে যে আমি বললাম যে তারা আমরা কাজ করে আসো, সবাই মিলে মাস্ক খুলে হাতে নিয়ে আমরা একটা র্যালি করি, উই ডোন্ট কেয়ার কোভিড। হ্যাঁ, এরকম কি করা যায় নাকি? তো বলবো পুলিশ ধরে নিয়ে যাবে। আসলেই তাই যে আমরা তো আসলে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে বা যেই অবস্থাটা, যে বাস্তবতাটা এখন চলছে, এটার বিরুদ্ধে দ্বারাই কিছু করতে পারবো না। আমাদেরকে কাম ব্যাক করতে হবে, কাম ব্যাক করতে হবে উইথ সাম নিউ আইডিয়াস, উইথ সাম নিউ হ্যাবিটস এন্ড উইথ সাম নিউ অ্যাক্টিভিটিস অলসো। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে ম্যান পাওয়ারটাকে ম্যানেজ করা। হ্যাঁ, এই ক্রাইসিসের সময় যাদের সেলস কমে গেছে তারা অবভিয়াসলি লোক ছাঁটাই করবে, তারা অবশ্যই সবাইকে বেতন দিতে পারবে না, হয়তো বেতন কমাই দিবে। শুনছি অনেক অর্গানাইজেশনের বেতন টেতন কমাই দিছে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার অনেক, ফর এক্সাম্পল আমি মানে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি এক সময় দেখলাম যে আমার অনেক লোককে আমার এই মুহূর্তে দরকার হচ্ছে না। হ্যাঁ, তখন আমি যেটা করলাম, আমি বললাম যে ভাই তাহলে যাদের এই মুহূর্তে অফিসে যাদেরকে দরকার নাই, আপনারা একটা কাজ করেন, আপনারা বাসায় বসে কাজ করেন। হ্যাঁ, এবং মাসে 1 দিন 2 দিন অফিসে আসবেন, এসে আপনার কাজকর্মগুলো রেগুলারাইজ করবেন। কিন্তু যদি আপনার সঙ্গে আমার ফোনে কথা বলে কাজ হয়ে যায়, যদি আপনার কাস্টমার আপনার সঙ্গে ফোনে কথা বলে তার সমস্যার সমাধান পেয়ে যায়, তাহলে হোয়াই ইউ শুড অকুপাই এ সিট ইন দ্য অফিস? হ্যাঁ, আমরা তো এই বিপদ মোকাবেলা করার জন্য আমরা কিন্তু মানুষের রুজির উপরে হাত দিই, আমরা হাত দিচ্ছি আমাদের নিজের লাক্সারির উপর। হ্যাঁ, যেমন যার ওয়ার্ক স্টেশনটা আগে 10 স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছিল, তার ওয়ার্ক স্টেশনটা আমরা 5 স্কোয়ার ফিট করে দিচ্ছি। আমরা আমাদের অফিসের আমাদের বেশ কয়েকটা ভাড়া অফিস ছিল, সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা নিজেদেরকে এক জায়গায় সংগঠিত করতেছি। অর্থাৎ কিনা যেই টাকাটা ড্রেন হয়ে যাচ্ছে, ওই ড্রেনটা আমরা আমরা ওইখানে আমরা বাদ দিয়েছি, কিন্তু আমরা মানুষের রুজির উপরে আমার ম্যানেজমেন্ট বা আমরা কেউ এটা মানে হাত দিই নাই। কারণ আমি জানি যে আজকে আমার অ্যাক্টিভিটিটা হয়তো কিছু কম, কিন্তু কালকেই সেটা বেড়ে যাবে। বাট আমি যদি আজকে আমার দক্ষ, বিশ্বস্ত, লয়াল লোকগুলোকে যদি আমি ডিপ্রাইভ করি, কালকে তারা আমার কাছে আসবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো আমরা চেষ্টা করেছি, কারো কারোর সঙ্গে আমরা নেগোসিয়েশন করছি যে ভাই আপনার অফিসে আসার দরকার নেই। হ্যাঁ, মানে ইউ শুড ওয়ার্ক ফ্রম ইউর হোম, জাস্ট গিভ অ্যাটেন্ডেন্স বাই এফএমএস সিস্টেম। এফএমএস তো বুঝে, ফিল্ড ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আছে, তার মাধ্যমে করতে পারো, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিতে পারেন। জাস্ট আই ওয়ান্ট টু বি শিওর দ্যাট ইউ আর অ্যাটেন্ডিং ইন দ্য অফিস। যখন আমি কল করবো তখন আপনি একবারে কলটা ধরবেন। হ্যাঁ, আপনি যখন আমি মেলটা করবো সময় মতো জবাবটা দিবেন, দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ইন দ্য ওয়ার্ক, ইউ আর ইন দ্য ফিল্ড। হ্যাঁ, বাট অফিস এসে অফিস দখল করার দরকার নেই। আপনি একটা কাজ করেন, আপনার প্রতিদিন অফিসে আসতে যেই বাস ভাড়াটা বা রিক্সা ভাড়াটা লাগতো এবং যেই খরচটা আপনি অফিসে বসে করতেন, সেটা আপনি স্যাক্রিফাইস করেন। মানে ইউ আর গেটিং সাম কমফোর্ট অ্যান্ড ইউ শুড গিভ সাম কমফোর্ট টু ইউর কোম্পানি অলসো। এবং যখন আবার আপনাকে পূর্ণোদ্যমে কাজ করতে হবে, দেন ইউ উইল গেট ইউর ফুল স্যালারি, দিস ইজ ফর শিওর। হ্যাঁ, এবং আমি এরকম কয়েকজনকে মেলও দিয়েছি, এটা আমার নিজস্ব উদ্যোগ, এবং আমার ম্যানেজমেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ, এরকম অনেকটা হয়েছে, অস্বীকার করবো না, যে অনেকেই আসে নাই, মানে ওই যে সরকারি ঘোষণা অনুযায়ী বাড়িতে চলে গেছে, কিন্তু যখন তার প্রয়োজন পড়ছে তখন সে আসে না। তখন তাকে বলা হয়েছে ভাই আপনি যখন নিরাপত্তার দরকার ছিল তখন কোম্পানি আপনাকে ছাড়ছে, আপনি কি সারা জীবনে নিজেকে অনিরাপদ মনে করেন? যদি মনে করেন তাহলে আপনি নিরাপদে বাসায় থাকেন। হ্যাঁ, স্যাক্রিফাইস ইউর স্যালারি, মানে যখন আপনি মনে করবেন আপনি নিরাপদ তখন আসবেন, তখন বেতন নেবেন। যার ইটস এ মানে প্রাইভেট কোম্পানি, and we have to be salaried by our income. If you don't generate your income, you don't have right to take the salary. এটা তো একটা সাধারণ মানুষের সাধারণ থিওরি। হ্যাঁ, যে আমি যদি কিছু না দিই তো আমি তো পেতে পারি না, আমি পড়াশোনা না করে পরীক্ষায় পাস করতে পারবো, তো কনভার্ট ইট ইন দ্য মানে জব এন্ড স্যালারি। সো এরকম লজিক্যাল কিছু
মানে পরিবর্তন যে করতে হচ্ছে না একেবারে তা নয়। আর একটা বিষয় হচ্ছে যে কিছুটা সতর্কতার সঙ্গে আমরা মুভমেন্টও শুরু করে দিয়েছি অলরেডি। আর এই মানে তথ্য প্রযুক্তির আশীর্বাদে মুভমেন্টটা আমরা আমি এভারেজ যে হিসাবটা করছি যে আমাকে আগে অনেক বিদেশ জার্নি করতে হতো, সেটা এখন করতে হচ্ছে না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ সেভিং। এখন যেটা আগে আমার 3 দিন জার্মানিতে গিয়ে কাজটা করতে হইতো, 5 দিন আমার স্পেনের থেকে কাজটা করতে হইতো, সেই কাজটা কিন্তু এখন আমি কি সুন্দর মেলের মাধ্যমে করতে পারতেছি, অথবা একটা মানে টিম মিটিং বা একটা জুম মিটিং এর মাধ্যমে কাজটা হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন। আমাদেরকে কোভিড শিখাইলো যে সবকিছুই করার দরকার নাই। হ্যাঁ, ইউ ক্যান ডু মেনি থিং, ইউ ক্যান ম্যানেজ মেনি থিং। মানে বিদেশ না যেও আমরা লোকালি ম্যানেজ করতে পারি এই ধরনের টিম মিটিং। হ্যাঁ, লোকালি ম্যানেজ করতে পারি। হ্যাঁ, এবং আরো আনন্দের ব্যাপার, এবং আরো একটা আনন্দের ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে গভর্নমেন্ট সাপ্লাই গুলোর সঙ্গে একটা ক্লজ থাকতো, এটা হলো পিএসআই অথবা ট্রেনিং। হ্যাঁ, এখন কিন্তু পিএসআই ও লাগতেছে না, ট্রেনিং ও লাগতেছে না। মানে উইদাউট পিএসআই আমরা কিন্তু ওনারা আগে যা পাইতেন এখনো তাই পাচ্ছেন। হ্যাঁ, উইদাউট ট্রেনিং ওনারা আগে যা করতেন এখনো তাই করছেন। সো দিস ইজ অলসো এ চেঞ্জ, মাইন্ডসেটের চেঞ্জ। সরকার মানে নীতি নির্ধারকদের যদি মাইন্ডসেটটা চেঞ্জ হয় তাহলে আমাদের জন্য কাজ করা কিন্তু অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, এই সাজেশন তো আমি একজন সচিবকে দিলে উনি শুনবেন না, কারণ উনি তো পদাধিকার বলে আমার থেকে বেশি বুঝেন। সো এটা মানে এনিহাউ এই জিনিসগুলো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সুতরাং আগামী দিনগুলো কিন্তু আমাদের জন্য খুব কঠিন হবে না আর, কারণ আমরা অনেক কিছু শিখছি, অনেক ধরনের নতুন নতুন ইমপ্লিমেন্টেশনে আমরা গিয়েছি। যেই অফিসারটা একটা এজেড অফিসার আমরা দেখেছি যিনি কিনা আইটিতে খুব এক্সপার্ট নন, আইটিতে খুব একটা তার ট্রাস্ট নাই, এখনো উনি চিঠি ড্রাফট করেন আর ইয়েকে কি বলে তার অ্যাসিস্ট্যান্টকে এটাকে আবার টাইপ করতে বলেন। এই ধরনের লোকেরাও কিন্তু এখন আবার কম্পিউটারের বাটনে হাত দিতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, সো লাইফ উইল বি ফাস্টার, life will be swift, and life will be comfortable, life will be cost effective in the coming days, I think. And with this hope we want to come back again in our working team. How you think? Okay, thank you ভাইয়া। অনেক আপনি একদম রিয়েল লাইফ সব যা ফেস করছেন বা আমরা যা করছি সেটাই শেয়ার করলেন, which is really true. এটাই আসলে আমার উদ্দেশ্য ছিল যে যা একদম র ডিসকাশন হবে, যেখান থেকে আমরা কামব্যাক মিশনটাকে আমরা প্রপারলি করতে পারি ইনশাআল্লাহ। কারণ কামব্যাক তো আমাদেরকে করতেই হবে, কারণ কামব্যাক করা ছাড়া তো আমরা তো যেটা আপনি ক্লিয়ারলি বললেন যে আমি যদি কন্ট্রিবিউট করতে না পারি তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করব আমার রেমুনারেশন বা আমার স্যালারি হোয়াট এভার। সো এখন যেটা হয়েছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। দিস ইজ মাই স্মল ইনিশিয়েটিভ কামব্যাক মিশন, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে যারা রিয়েল কাজ করছে তাদেরকে নিয়ে আমি এবং যারা স্মল থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো পজিশনে এখন কাজ করছে তাদেরকে নিয়ে তা একদম রিয়েল সেন্স এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করাই বা সেটা শোনা বা সেটা দেখাই বা ছিল আমার মেইন উদ্দেশ্য। সো অনেক ধন্যবাদ। আমি এখনই আমার সেশনটা শেষ করব। সো এটা আমার প্রথম সেশন ছিল। ধন্যবাদ। আশা করি আমি প্রতি সপ্তাহে একটা করে সেশন করব। আমি রিকোয়েস্ট করব যে যদি এখানে এটা থেকে আমার ধারণা, আমাদের এক্সপেরিয়েন্স বা আমাদের কামব্যাক মিশনের অনেক কিছু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো সবাইকে আবার নেক্সট সেশন। ভাই কি আপনার কোথায় প্রবলেম করছে নাকি? না তো। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনছি, আমি তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি আমার সেশনটা এখনই শেষ করছি। আবার আর নেক্সট সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ, এবং রাশেদ রহমান ভাইকে অনেক ধন্যবাদ। ভাই অনেক সময় দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম।